আপনাদের মূল্যবান মতামত পাচ্ছি, সেই মতামতগুলোকে যথাযোগ্য গুরুত্ব দিয়ে আমি অনুষ্ঠানের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি। আমার বিশ্লেষণ এবং বিশিষ্টজনদের সাক্ষাৎকার শুনতে গেলে আপনাকে যুক্তিতর্ক সঙ্গে অর্ক সাবস্ক্রাইব করতে হবে এবং লেটেস্ট আপডেটের জন্য বেল আইকন প্রেস করতে হবে। সেকুলারিজম ইজ ডেড, এই কথাটা অনেক বামপন্থী বুদ্ধিজীবী তাত্ত্বিক, লেফট কংগ্রেস ইকোসিস্টেমের ধারক ও বাহকরা অনেক দিন ধরেই বলছেন। মানে বিগত প্রায় 5-6 বছর ধরে মোদি সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হবার পর তারা বারবার করেই বলছেন ভারতবর্ষে সেকুলারিজম আর নেই, সেকুলারিজম ইজ ডেড। সেকুলার শব্দটার বাংলায় সেভাবে কোনো অর্থ কিন্তু খুঁজে পেলাম না। যদি খুব ব্রডার অ্যাসপেক্টে দেখা যায় তাহলে সর্বধর্ম সমভাব এই ধরনের একটা মানে দাঁড়াতে পারে সেকুলার শব্দটার অর্থ। তো শুধু কি নরেন্দ্র মোদীর জমানায়, তর্কের খাতিরে মেনে নিই যে নরেন্দ্র মোদীর জমানায় সেকুলারিজম ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারি স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই এই সেকুলারিজম ধারণার ভিত্তিমূলে আঘাত করা হয়েছে। তাই নরেন্দ্র মোদীকে দোষারোপ করার কোনোই মানে হয় না। আমি মনে করি সেকুলারিজমের প্রকৃত অর্থ নরেন্দ্র মোদী ডিফাইন করার চেষ্টা করেছেন। 1919 থেকে 1924 পর্যন্ত ভারতবর্ষে খিলাফত আন্দোলন হয়েছিল। গান্ধীজি তার সঙ্গে অসহযোগ আন্দোলনকে যুক্ত করেছিলেন। খিলাফত আন্দোলনে অসহযোগ আন্দোলনের যোগ সেটাকে খুব সেকুলার ধ্যান ধারণার পরিচায়ক। তুরস্কে ক্যালিফেট রাখার দাবিতে, অটোমান এম্পায়ারকে রাখার দাবিতে ভারতবর্ষের মুসলমানরা আন্দোলন করেছিলেন। তুরস্ককে কয়েক টুকরে ভাঙা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সার্ভেই চুক্তি অনুসারে। তুরস্কের একটা অংশ গ্রিসে চলে গিয়েছিল, একটা অংশ ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে গেছিল, আর একটা অংশ তুরস্ক হিসাবেই ছিল। এবং সেখানে অটোমান এম্পায়ার যাতে ধ্বংস না হয়, যাতে ক্যালিফেট চ্যালেঞ্জ না হয়, সেই জন্য কিন্তু সারা বিশ্বের মুসলমান সমাজ একজোট হয়েছিল, ভারতবর্ষেও হয়েছিল। তারপর কামাল আতাতুর্ক ক্যালিফেট বিনষ্ট করেন, ওখানে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন, ক্যালিফেটের ধ্যান ধারণাই বদলে যায়। তো কামাল আতাতুর্কের তুরস্কে আসার আগে পর্যন্ত বা তুরস্কের রূপান্তরের আগে পর্যন্ত ভারতীয় মুসলমানরাও কিন্তু এই ক্যালিফেট রক্ষা করার দাবিতে সরব হয়েছিলেন এবং তাদের এই খিলাফত আন্দোলনের পাশে ছিল গান্ধীজির অসহযোগ আন্দোলন। সেটা ছিল জাতীয় আন্দোলন। চৌরি চৌরার ঘটনার পর সহিংস হয়ে ওঠার জন্য খিলাফত আন্দোলনের সঙ্গে অসহযোগ আন্দোলনের একটা দূরত্ব তৈরি হয় এবং অসহযোগ আন্দোলন থেকে গান্ধীজি সরে দাঁড়ান এবং আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন এবং তিনি জেলে যান। সেটাও কিন্তু সেকুলার ব্যাপার স্যাপার ছিল না। তাই স্বাধীনতার আগেও সেকুলার ধ্যান ধারণার পক্ষে না থেকে ভারতবর্ষ কিন্তু তার বিপ্রতিম অবস্থানেই ছিল। অনেকে শুধু মোদিজিকে গালমন্দ করছেন, আমি কিন্তু অনেক এক্সাম্পল আপনাদের দিতে পারি, খুব বেশি দূর যেতে হবে না। 35 বছর আগের কথা, সুপ্রিম কোর্ট শাহবানু মামলায় রায় দিল। রাজীব গান্ধী সংসদে ব্রুট মেজরিটির জন্য সুপ্রিম কোর্টের রায়কে বাতিল করে দিয়ে সংবিধান সংশোধন করল। সেটা কি সংখ্যালঘুদের পোষণ করা নয়? সেটা কি সেকুলার রাজনীতির পরিচায়ক? তার কিছুদিন পরেই সালমান রুশদির স্যাটানিক ভার্সেস রাজীব গান্ধী ভারতবর্ষে নিষিদ্ধ ঘোষণা করলেন মুসলিম মৌলবাদকে সন্তুষ্ট করতে। এটা যখন মুসলিম মৌলবাদদের তিনি সন্তুষ্ট করলেন, হিন্দু
সমাজ হিন্দু রাইটিস্ট লবি তারা রাজীব গান্ধীর উপর প্রচণ্ড রুষ্ট হলো। তখন রাজীব গান্ধী কী করলেন, মন্দির মসজিদ যে বিতর্কিত জায়গা ছিল অযোধ্যার, সেখানকার তালা খুলে শিলান্যাসের অনুমতি দিলেন এবং 1989 সালে লোকসভা নির্বাচনের প্রচার রাজীব গান্ধী ফৈজাবাদ থেকে শুরু করেছিলেন এবং বলেছিলেন ভারতবর্ষে রামরাজ্য করবেন। অর্থাৎ একটা পাপকে ঢাকতে আর একটা পাপের সূত্রপাত করেছিলেন রাজীব। এটা কি সেকুলারিজমের পরিচায়ক। তারপর আসলো 1992 6ই ডিসেম্বর, বাবরি ধ্বংস হলো। বাবরি ধ্বংস হওয়ার পর সেকুলার রাজনীতি একটা অদ্ভুত মাত্রা পেল। যারা এতদিন পরস্পরের বিরুদ্ধে ছিলেন, টাগ অফ ওয়ার করতেন ক্ষমতা দখলের জন্য, তারা অদ্ভুতভাবে নিজেদের মধ্যে মিলিত হলেন। কল্যাণ সিংয়ের সরকার পড়ে গেল, উত্তরপ্রদেশে এসপি বিএসপির সরকার তৈরি হলো। কেন্দ্রে 96 সালের পর দুটো ইউনাইটেড ফ্রন্টের সরকার হলো, গুজরাল দেবে গৌড়া সরকার তৈরি হলো, তারপরে অটল বিহারী বাজপেয়ী সরকার। কিন্তু এই যে দুটো সরকার তৈরি হয়েছিল, ইউনাইটেড ফ্রন্টের দুটো সরকার, এগুলো কিন্তু মানুষের জনমতের বিরুদ্ধে গিয়ে এই সরকার তৈরি হয়েছিল। বাবরি মসজিদ ডেমোলিশনের পর কংগ্রেসের একটা অংশ কংগ্রেসের মা সোনিয়া গান্ধীর কাছে বারবার গিয়ে বললেন যে নরসিমা রাও বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পিছনে সায় দিয়েছিলেন। তিনি আদবানির কথা শুনে বিশ্বাস করে ভুল করেছিলেন। নরসিমা রাও আদতে একজন আরএসএসের পৃষ্ঠপোষক বা মতাদর্শগতভাবে আরএসএসের অনুগামী। তাই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা হয়েছিল। বাবরি মসজিদ ধ্বংস ভারতবর্ষের ইতিহাসে একটা ব্ল্যাক স্পট। কিন্তু বাবরির পরে একটা নতুন সেকুলারিজমের ধারণা নির্মাণ করতে সচেষ্ট হলেন কংগ্রেসের সমাজতন্ত্রী এবং বামপন্থী অংশ এবং অবশ্যই দেশের বামপন্থী রাজনীতির কুশীলবরা। তারপর দুটো ইউনাইটেড ফ্রন্টের ব্যর্থ পরীক্ষা নিরীক্ষার পর বাজপেয়ীজি ক্ষমতায় আসলেন। তারপর 2002-তে গুজরাটের দাঙ্গা হলো। তখন আরেকবার সেকুলারিজমের শেষ কথা অবিচুয়ারি লিখে দিলেন অনেকেই। মোদিজিকে ডেমন হিসেবে আখ্যা দিলেন তারা। ইউপিএ দুটো টার্মে ক্ষমতায় ছিল। প্রথমে তারা কি করলো, প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্টকে বাতিল করলো। কেন? পোটা খুব বাজেভাবে লাগু করা হচ্ছিল এবং সংখ্যালঘু যুবকদের প্রায় বিনা বিচারে সন্ত্রাসবাদী সন্দেহে হেনস্থা করা হচ্ছিল, তাই পোটাকে বাতিল করতে হলো। অনেকে বলেন সংখ্যালঘু সম্প্রদায়কে অ্যাপিজ করার জন্য পোটা বাতিল হয়েছিল, কিন্তু পোটা বাতিল করে কি এলো, ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। সেটা কিন্তু পোটার থেকে আরও অনেক বেশি শক্তিশালী আইন। তারপর মনমোহন সিং বললেন ভারতবর্ষের সম্পদের উপর সংখ্যালঘুদের সব থেকে বেশি অধিকার। সংখ্যাগরিষ্ঠের অধিকার নেই কেন? ভারতবর্ষ তো সংখ্যালঘুদের দেশ নয়, ভারতবর্ষ সবার দেশ। হিন্দুদের দেশ, মুসলমানদের দেশ, শিখদের দেশ, খ্রিস্টানদের দেশ, জৈনদের দেশ। ভারতবর্ষের সম্পদের উপর সবার সমান অধিকার থাকবে, শুধু সংখ্যালঘুদের অধিকার থাকবে কেন? সেকুলার রাজনীতির ভার্সন কি শুধু সংখ্যালঘুদের স্বার্থকে দেখা? এরপর বাটলা হাউস ঘটনা ঘটল, সন্ত্রাসবাদীরা মারা গেলেন, একজন পুলিশ অফিসার মারা গেলেন। যে পুলিশ অফিসার মারা গেলেন তাকে অশোক চক্র দেওয়া হয়েছিল, মরণোত্তর সব থেকে বড় গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। কংগ্রেসের কিছু নেতা, বিশেষ করে দিগ্বিজয় সিং, বারবার বলতে লাগলেন এটা ফেক এনকাউন্টার, এখানে সন্ত্রাসবাদী ছিল না, নিরীহ মুসলিম যুবকদের মারা হয়েছে। অর্থাৎ এনকাউন্টার পুলিশের ভার্সন, সন্ত্রাসবাদী তত্ত্বটাই কিন্তু নাকচ করে দিতে চাইলেন কংগ্রেসের কিছু বেশ শীর্ষ নেতা। অর্থাৎ সংখ্যালঘুদের কাছে একটা বার্তা দেওয়া, আমরা তোমাদেরই লোক। 2014 সালে
এই নির্বাচনে বিপর্যয়ের পর একে অ্যান্টনির নেতৃত্বে কংগ্রেস যে কমিটি করেছিল সেই কমিটির ফাইন্ডিংস ছিল কংগ্রেস অত্যধিকভাবে সংখ্যালঘুদের প্রতি দরদ দেখায় এবং তার ফল তাদের ভোট ব্যাংকে পড়েছে, অর্থাৎ কংগ্রেস কার্যত সংখ্যালঘুদের পার্টি হয়ে গেছিল। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং নরসিমহা রাও এরা কিন্তু নিজেদের হিন্দু আইডেন্টিটি কখনো লুকোতেন না এবং হিন্দুদেরকে মক করতেন না, হিন্দুদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। তাদের লেজিটিমেট দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু কনসার্ন ছিলেন। তারা মুসলিম মন পাবার চেষ্টা করেছেন ঠিক, কিন্তু হিন্দুদের ব্যঙ্গ বিদ্রোহ উপহাসের পাত্র কোনোদিন করেননি। এবং ভারতীয় জনসংঘ তার পরবর্তীকালে যা রূপান্তর জনতা পার্টিতে হলো, ভারতীয় জনসংঘকে ইন্দিরা গান্ধী কখনোই হিন্দুদের পার্টি বলতেন না, বলতেন ওটা বানিয়াদের পার্টি। অর্থাৎ বানিয়াদের পার্টি আর হিন্দুদের পার্টির মধ্যে তিনি একটা ফারাক করতেন, যে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে ভারতীয় জনসংঘ দাবি করলেও ইন্দিরা সেই দাবিকে নস্যাৎ করে দিতেন। সেই জন্যই সুকৌশলে হিন্দুত্বের পার্টি হিসাবে কোনোদিন তাদের দেখে দিতেন না, বলতেন বানিয়াদের পার্টি। আমরাও বহুকাল বিজেপিকে বানিয়াদের পার্টি বলতাম, পশ্চিমবঙ্গে বিজেপিকে বলা হতো বড়বাজারের পার্টি। তো তারপর থেকে পোস্ট বাবরি সেকুলারিজমের সংজ্ঞাটাই বদলে গেল অবস্থা। প্রথমে বাবরি, তারপর হচ্ছে গুজরাট দাঙ্গা। এবং আমি আপনাকে একটা গল্প বলি, সেটা হচ্ছে অনেকদিন আগের কথা। তখন আমি ছাত্রাবস্থায় ইউনিভার্সিটিতে পড়ি, সাংবাদিকতার জগতে এসেছি। বাবরি মসজিদ ধ্বংস হওয়ার 3-4 বছর পরের কথা। তো আমরা কয়েকজন মিলে কথাবার্তা বলছিলাম মধ্য কলকাতার, সম্ভবত কফি হাউসে। সেখানে বেশ কিছু কবি, সাহিত্যিক, অধ্যাপক মানুষ ছিলেন। তো কথায় কথায় আমার 2-1 পরিচিতও ছিলেন। তা কথায় কথায় বাবরি মসজিদ ধ্বংস হলো, সেকুলারিজম ধ্বংস হয়ে গেল, সংবিধানে এটা লেখা ছিল, সুপ্রিম কোর্ট বলেছিল, তা সত্ত্বেও বাবরি মসজিদ ধ্বংস হলো, সেকুলারিজমের কফিনে শেখ পেরেক পড়ল। আমার এক বন্ধু এবং এক অধ্যাপক বলছিলেন, তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, তারা শুনছেন, অধ্যাপক মানুষ, মাস্টারমশাই মানুষ, সেকুলারিজমের কথা বলছেন, সংবিধানের কথা বলছেন, 42তম অ্যামেন্ডমেন্ট 76-এ সংবিধানে, 76 সালে সংবিধানে সেকুলারিজম কথাটা ইনকর্পোরেট করা হয়। কিন্তু কোথাও যেন আমি বুঝতে পারছি যে মাস্টারমশাইয়ের কথাতে তারা কনভিন্স হতে পারছে না। হঠাৎ করে একজন তাদের মধ্যে বললেন যে রাম মন্দির কোথায় হবে, ভারতে হবে নাকি লন্ডনে হবে? লন্ডনে তো রাম মন্দির হবে না, তা ভারতে যদি রাম মন্দির হয় তাতে অসুবিধা কী? তথাকথিত শিক্ষিত সেকুলার মনস্ক মানুষের কাছে ভারতবর্ষের আম আদমির মনের ভাষা, মুখের ভাষা বোঝার ক্ষমতা নেই। তারা গজদন্ত মিনারে বাস করেন, তারা ইংরেজি জানেন, তারা সংবিধানে লেখা আছে বলে এটা মনে করেন, এবং আপামর ভারতবাসীর আশা, আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনার কোনো প্রতিফলন তাদের জীবন চর্চায় এবং তাদের ভাবনার মধ্যে নেই। তারা যে সেকুলার ন্যারেটিভটা দেন, সেই ন্যারেটিভ ভারতবর্ষের সিংহভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তারা যে ভাষায় কথা বলেন, যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেন ভারতের আমজনতাকে, এবং তুচ্ছ-তাচ্ছিল্য করার মধ্যেই তারা মনে করেন যে সেকুলারিজমের জয়গাথা রচিত হচ্ছে। তারা সব বোঝেন দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, কলকারখানায় চাকরি করা, সরকারি চাকরি করা মানুষ কিচ্ছু বোঝেন না। গণতন্ত্র মিনারে বসে থেকে সেকুলারিজমের পাঠ দিচ্ছেন, সেই মত দেশের মানুষ আর গ্রহণ করছে না। তাই সেকুলারিজমের সেই ভার্সন এখন মৃত। তাহলে সেকুলারিজম ইজ ডেড, ওই অর্থে ডেড। কিন্তু না, সেকুলারিজম আছে। সেকুলারিজমের অর্থ নয় মাইনরিটিজম। সেকুলারিজমের অর্থ নয় যে যেন তেন প্রকারেণ ভোট বাক্সে সংখ্যালঘুদের ভোটটাকে জোগাড় করে
নির্বাচনে জয় সুনিশ্চিত করা। প্রকৃত সেকুলারের অর্থ হলো সাদাকে সাদা, কালোকে কালো বলা। সংখ্যালঘু সন্ত্রাসবাদ নিয়ে সরব হতে হবে, আবার সংখ্যাগুরুর সন্ত্রাসবাদ নিয়েও সরব হতে হবে। শুধু সংখ্যালঘুর সন্ত্রাসবাদ নিয়ে চুপ রইলাম, আর সংখ্যাগুরু যখন কোথাও কোনো অনাচার করছে তখন সরব হলাম, তখন সেটা প্রকৃত সেকুলারের লক্ষ্য নয়। আমরা দেখেছি দেশের অধিকাংশ সেকুলার বলে যারা দাবি করেন তারা সংখ্যালঘু সন্ত্রাসবাদ নিয়ে ভয়ঙ্কর রকমভাবে নীরব। কেন তারা বুকে হাত দিয়ে ইউনিফর্ম সিভিল কোড সমর্থন করেন না? কেন ৩৭০ এবং ৩৫-এর ধারা বিলোপ করাকে তারা খোলা মনে সমর্থন করতে পারছেন না? ভারতবর্ষের মধ্যে দুটো সংবিধান কি থাকতে পারে? কাশ্মীরের পতাকাও উঠবে, ভারতের পতাকাও উঠবে, এটা কি কখনো হতে পারে? AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech, all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. কেন একটা দেশে দুরকম আইন থাকবে? সেকুলার পন্থীরা কি বলে? ৩ তালাক তো মুসলিম মহিলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার একটা উদ্যোগ, এটা তো একটা বলিষ্ঠ সিদ্ধান্ত। কেন তারা সমর্থন করছেন না? সিএএ তারা আপত্তি করছেন কেন? যে মুসলিমদের কেন এখানে নাগরিকত্ব দেওয়া হবে না অন্য রাষ্ট্র থেকে আসলে? শুধু কেন হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান? তারা নেহেরু লিয়াকত চুক্তিটা পড়ে দেখুন। ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা বেড়েছে স্বাধীনতার পর থেকে, পাকিস্তানে কমেছে, বাংলাদেশে কমেছে, আফগানিস্তানে প্রায় শূন্য। নেহেরু লিয়াকত চুক্তিতে বলা হয়েছিল পাকিস্তান তাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, জীবিকা, নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করবে, তাদের সমান অধিকার থাকবে, সংবিধান তাদের ইকুয়াল রাইটস দেবে, আইনসভায় তারা পাবেন, সদস্য পাবেন, কোর্টে তাদের প্রতিনিধিত্ব থাকবে, সব ধরনের ক্ষেত্রে তারা প্রতিনিধিত্ব পাবেন। কিন্তু পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থান কি এখন? যদিও পাকিস্তানের পতাকায় একটা সাদা অংশ আছে, সাদাটা সংখ্যালঘুদের প্রতীক। সবাই জানেন পাকিস্তানের সংখ্যালঘুরা এখন কি অবস্থায় আছেন। পড়োশি বাংলাদেশে দুর্গা মা আক্রান্ত হচ্ছেন। ৭১ সালে যেখানে হিন্দু জনসংখ্যা ২৩% ছিল, সেখানে ৮% ধীরে ধীরে এথনিক ক্লিনজিংয়ের দিকে যাচ্ছি। তাই সেখানে দুটো মুসলিম কান্ট্রিতে ধর্মীয় কারণে মুসলিমরা কখনো নিপীড়নের শিকার হতে পারেন না। সেখানে নিপীড়নের শিকার ধর্মীয় কারণে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখই হতে পারেন। তাই তারা যদি নিপীড়নের কারণে বা অন্যান্য অত্যাচারের কারণে ভারতবর্ষে এসে নাগরিকত্ব চায়, তাহলে তাদের নাগরিকত্ব দিতে অসুবিধা কোথায়? সেকুলার পন্থীরা কি বলবেন? কেন তারা সিএএ-কে সমর্থন করছেন না? তারা কি নেহেরু লিয়াকত চুক্তিটা পড়েছেন? বা পড়লেও তার বাস্তবতাকে কেন সামনে নিয়ে আসছেন না? অর্থাৎ এগুলোকে বিরোধিতা করলে বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়া যাবে, ভোট ব্যাংকে লাভ হবে। এরা সেকুলার নয়, এরা সেকুলার নন, এরা ভণ্ড সেকুলার বা ছদ্ম সেকুলার। সেই সেকুলারিজমের ধারণা ভারতবর্ষে টিকবে না। মুসলিমরা যেখানে সংখ্যালঘু সেখানে তারা গণতন্ত্রের দাবিতে সরব হন, আর যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ যেসব দেশে, অধিকাংশ দেশেই গণতন্ত্রের নামে প্রহসন, কোথাও সেনা শাসন, আবার কোথাও কঠোরভাবে শরিয়া মেনে চলার ফরমান। তাই সংখ্যালঘু যেখানে মুসলিমরা সেখানে গণতন্ত্রের জন্য সরব, আর যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ সেখানে গণতন্ত্রের নাম অনুসার নেই। আমাদের দেশে সোকল সেকুলার পন্থীরা এই দ্বিচারিতা নিয়ে চুপ। 5ই আগস্ট রাম মন্দিরের শিলান্যাস হলো, তখন আবার অনেকে বললেন শেষ পেরেকটা পুঁতে গেল মোদিজির আমলে। রাম মন্দিরের শিলান্যাস যদি আমি মনে করি
যে হিন্দু রাষ্ট্র গঠনের প্রথম পদক্ষেপ, যদিও ভারতবর্ষের সংবিধানকে ওইভাবে বদল করে হিন্দু রাষ্ট্র করা যায় না, এটা টার্কির সংবিধান নয়, এটা এরদোগান যেটা করতে পারেন সেটা নরেন্দ্র মোদী করতে পারেন না। কিন্তু বড় বিজেপির ভার্সন হচ্ছে যে মর্যাদা পুরুষোত্তম রামের নামে রাম মন্দির নির্মাণ ভারতবর্ষের অন্তরাত্মার ডাক। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। আমাদের তথাকথিত সেকুলার পার্টিরা কি করলেন? তারা তো কই বিরোধিতা তো করলেন না। তারা কিন্তু বিজেপির সুরে সুর মিলিয়ে বললেন, হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম রামের নামে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হচ্ছে ভারতবর্ষের অন্তরাত্মার ডাক, তাকে সম্মান করা উচিত। কংগ্রেস, আম আদমি পার্টি সবাই কিন্তু এই লাইনটা মানল। তারা কিন্তু একবারও বলল না যে কই একটা দেশের প্রধানমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের রাজ্যপাল এটা বিশেষ ধর্মের জন্য মন্দির নির্মাণ করতে গেছেন, এটা কি ভারতবর্ষের সংবিধান অনুসৃত সেকুলার ধারণার সঙ্গে মেলে? কই তারা তো বললেন না। তারা কিসের সেকুলার? মোদিজি কিন্তু এই জায়গাটাতেই ধরেছেন। তিনি সেকুলারিজমের সংজ্ঞাটাকে রিডিফাইন করছেন। তিনি ভারতবর্ষের আত্মাটাকে বুঝতে পেরেছেন। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মননকে বুঝে তাদের কাছে রাম মর্যাদা পুরুষোত্তম, তাদের আবেগকে সম্মান জানাতেই সেখানে কিন্তু রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর করলেন সুপ্রিম কোর্ট, এবং সেখানে নির্দেশও দিয়েছে আইন অনুযায়ী এখন পারমিসেবল, তাই অযোধ্যায় রাম মন্দির হচ্ছে। তাই সেকুলারিজমের কফিনে শেষ পেরেক পোতা আর রাম মন্দিরের ভূমি পূজা দুটোকে যারা সমার্থক করে দেখছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। রাহুল স্যাফ্রনাইজেশন অফ অপোজিশন পার্টি তো মোদিজির সময় হয়েছে। 370-35 কেউ আবার রেস্টোর করার কথা বলছেন, সাহস আছে, দম আছে। তারা বলছেন বর্জ্য স্টেটহুড হতে পারে। অর্থাৎ যে পলিটিক্যাল ডিসকোর্সটা নরেন্দ্র মোদী ঠিক করে দিচ্ছেন, সেই পলিটিক্যাল ডিসকোর্সেই ভারতের বিরোধী রাজনীতিগুলো চলছে। অর্থাৎ সেকুলারিজমের বিষয়টা নতুনভাবে ভাবতে হবে, নতুন কোনো অর্থ তার খুঁজে পেতে হবে, নতুন ডেফিনেশন দিতে হবে, এবং সেই ডেফিনেশনের সঙ্গে ভারতবর্ষের ধার্মিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক যোগ যেন থাকে। গজদন্ত মিনার থেকে ইংরেজি ভাষায় 2-4টে সেকুলারিজমের বুলি আর কনস্টিটিউশনের লিবারাল ধ্যান ধারণাকে মাথায় রেখে আম ভারতীয়কে লেকচার দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। ওটা সেকুলারিজম নয়, ওটা হচ্ছে মাইনরিটিজম, সংখ্যালঘু তোষণ। সত্যিকারের সেকুলার ধ্যান ধারণাকে ভারতবর্ষের মতো করে তৈরি করতে হবে, যাতে সাদাকে সাদা, কালোকে কালো বলার হিম্মত থাকে। সংখ্যালঘুদের সন্ত্রাসবাদ নিয়ে সরব হতে হবে, ইউনিফর্ম সিভিল কোড চালুর দাবিতে সরব হতে হবে, নতুন সংজ্ঞা নির্ধারণ করতে হবে। মোদিজি সেই নতুন সংজ্ঞা নির্ধারণ করার ক্ষেত্রে বেশ কয়েক কদম এগিয়ে গেছেন। তার ধ্যান ধারণা, বিজেপির ধ্যান ধারণা, সঙ্ঘের ধ্যান ধারণায় ভারতবর্ষ যেভাবে গড়ে উঠেছে সেটাকেই তারা ইমপ্লিমেন্ট করতে চাইছেন। তাই তথাকথিত রাজধানী দিল্লির ককটেল সার্কিটের যারা হুজ অ্যান্ড হু, যারা হোমরা চোমরা, তাদের গেল রবে আপামর ভারতবাসীর কিচ্ছু যায় আসে না। তারা যদি দেশ ছেড়ে চলে যেতে চান চলে যান, তারা যদি বিদেশে গিয়ে কোনো অ্যাসাইলামে থাকতে চান যেতেই পারেন। তাদের অনেকেই খুব রিচ, দে ক্যান অ্যাফোর্ড টু স্টে অ্যাব্রড, কিন্তু আপনাকে কিন্তু এই দেশেই থাকতে হবে। আমরা সেকুলারিজম বলতে বুঝি যে
মাইনরিটি অ্যাপিসমেন্ট নয়, সংখ্যালঘু তোষণ নয়, সাদাকে সাদা কালোকে কালো বলার দুর্লভ ক্ষমতা। আমাদের নতুন করে সেকুলারিজমের সংজ্ঞা ডিফাইন করতে হবে। পরিশেষে বলি, আমার অনেক বন্ধু বান্ধব বয়স্ক মানুষ, তাদেরকে আমি রেসপেক্ট করি তাদের লেখাপড়ার জন্য, তারা গেল রব তুলেছেন। অনেকে এও বলেছেন যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ক্ষমতায় ততদিন তারা দেশেই ফিরবেন না। তারা নাই ফিরতে পারেন দেশে। তাদের নরেন্দ্র মোদীর প্রতি প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে, কারণ নরেন্দ্র মোদী দিল্লির লোক নন, তিনি আউটসাইডার। এই লেফট কংগ্রেস ইকোসিস্টেমের হেজিমনিকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং নতুনভাবে সেকুলারিজমের সংজ্ঞা তৈরি করেছেন। সেই সংজ্ঞা মানতে পারছেন না এরা, তাই বলছেন সেকুলারিজম ইজ ডেড। তাদের সংজ্ঞায় তারা যে ধ্যান ধারণায় বিশ্বাসী, তাদের সেকুলারিজমকে যেভাবে চিহ্নিত করেছেন সেই সেকুলারিজম মৃত। কিন্তু নতুন করে ভারতবর্ষের আত্মাকে বুঝে, ভারতবর্ষের মানুষের আধ্যাত্মিক, ধার্মিক এবং সংস্কৃতিকে বুঝে নতুন করে সেকুলারিজমের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। আপনারা যদি মনে করেন নতুন সেকুলারিজমের সংজ্ঞা নির্ধারণ করতে হবে, বা লেফট কংগ্রেস ইকোসিস্টেমের ফসল যারা, তারা যে দীর্ঘকাল ধরে সেকুলারিজমের সংজ্ঞা বলে আসছেন সেটাই ঠিক, আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে গিয়ে, এবং ভিডিও কেমন হয়েছে সেটাও জানবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। শুধু শেষ কথাটা বলতে পারি যে ব্যক্তিগত মত, সেকুলারিজমের পুরনো ধ্যান ধারণার মৃত্যু হয়েছে। নতুন সেকুলারিজমের ধ্যান ধারণা ভারতবর্ষের সাধারণ মানুষই তৈরি করবে, এটাই আমার বিশ্বাস।